যুক্তরাষ্ট্র জুড়ে চলছে ট্রাম্প বাইডেনের হাতি গাধার লড়াই। জরিপে বিরোধী প্রার্থী এগিয়ে থাকলেও ইলেকটোরালে বর্তমান প্রেসিডেন্টের বাজিমাতের আভাস। গণনা ও ফলাফল নিয়ে জটিলতার শঙ্কা, উৎকণ্ঠায় মার্কিনরা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি দেশের উন্নতি নয়, ইতিহাস বিকৃত ও ধ্বংসের রাজনীতি করেছে। জেল হত্যা দিবসে প্রধানমন্ত্রী। 4 নেতার প্রতি শ্রদ্ধা। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষের একদিন আগেও বেপরোয়া জেলেরা। চাঁদপুরে মেঘনা নদীতে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান। মুন্সিগঞ্জে জব্দ প্রায় 7,000 কেজি। এবং বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন আইসিসির নিষেধাজ্ঞায় মুক্ত হওয়া সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরার ফেরার খবরে দারুণ উচ্ছ্বসিত টাইগার সমর্থকরা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। নিউ ইয়র্কে ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে মার্কিন নির্বাচনের মূল ভোটের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ সময় বিকেল 5টায় শুরু হয় ভোট। স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন মার্কিন নাগরিকরা। 3 ঘন্টার সময় পার্থক্য থাকায় বুধবার সকালে ক্যালিফোর্নিয়ায় ভোট গ্রহণের মাধ্যমে শেষ হবে নির্বাচন। সবগুলো জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন রিপাবলিকান ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকলেও 8 দোদুল্যমান অঙ্গরাজ্যই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। স্থানীয় সময় ভোর 6টা থেকে শুরু হয়েছে মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ। ব্যালটে ভাগ্য নির্ধারণ হবে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের দলের। নিউ ইয়র্কের ভোটাররা সবার আগে ভোট দেওয়ার সুযোগ পান। স্বাস্থ্যবিধি মেনে ভোট কেন্দ্রে আসেন ভোটাররা। 3 ঘন্টার সময় ব্যবধানের কারণে ক্যালিফোর্নিয়ার ভোট শেষ হতে বাংলাদেশ সময় বুধবার সকাল পার হবে। রাতব্যাপী 50টি অঙ্গরাজ্যের ভোটাররা ভোট দেবেন। দোদুল্যমান 8টি অঙ্গরাজ্য বা সুইং স্টেট ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ওহাইও, মিশিগান, উইসকনসিন, আইওয়া, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনার ভোট খুবই গুরুত্বপূর্ণ। এদিকে আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরুর আগেই ঐতিহ্য অনুযায়ী সবার আগে ভোট দিয়েছেন নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচ ও মিলসফিল্ডের ভোটাররা। এরই মধ্যে সেখানকার ফলও চলে এসেছে। ডিক্সভিল নচে 5 ভোটের 5টিই পেয়েছেন ডেমোক্রেট দলীয় বাইডেন, আর মিলসফিল্ডে ট্রাম্প পান 16 ভোট। শুরু থেকেই প্রায় সবগুলো জরিপে স্পষ্টত ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন। তবে গেলবার হিলারির চেয়ে পপুলার ভোটে পিছিয়ে থেকেও ইলেকটোরাল পদ্ধতিতে বাজিমাত করেন ট্রাম্প। এবারও তেমন কিছু হতে পারে বলে মনে করছেন মার্কিন রাজনীতি বিশ্লেষকরা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। অন্যান্য নির্বাচনের চেয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি কিছুটা জটিল। কোনো প্রার্থী পপুলার ভোট বেশি পেয়েও প্রেসিডেন্ট হতে পারেন না, আবার কেউ ইলেকটোরাল ভোটে জয় পেয়ে হয়ে যান দেশের প্রেসিডেন্ট। দেশটিতে 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে যিনি কমপক্ষে 270টি ভোট পাবেন তিনিই হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে 1787 সালের সংবিধান অনুযায়ী ইলেকটোরাল কলেজ প্রবর্তিত হয়। পরবর্তীতে 1964 সালে মার্কিন সংবিধানের 12তম সংশোধনীর মাধ্যমে এই নিয়ম চালু হয়। এরপর থেকে 538 জন নির্বাচিত ইলেক্টর তাদের একটি করে ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের প্রেসিডেন্ট নির্বাচন করেন। গোটা যুক্তরাষ্ট্রে সব রাজ্য মিলে মোট 538টি ইলেকটোরাল কলেজ রয়েছে। আর প্রেসিডেন্ট নির্বাচিত হতে অর্ধেকের চেয়ে একটি বেশি অর্থাৎ 270টি ইলেকটোরাল কলেজে জয়ী হতে হয়। আমেরিকার কনস্টিটিউশনটাতে অনেক ওরা চেকস এন্ড ব্যালেন্স করেছিল, যে একদিকে প্রেসিডেন্টের ক্ষমতা, অন্যদিকে কংগ্রেসের ক্ষমতা, অন্যদিকে জুডিশিয়ারি। তেমন ফেডারেল সিস্টেমে ওরা ভেবেছে যে ছোটখাটো যাদের জনসংখ্যা কম তারা যাতে একটু করে আশ্বস্ত বোধ করে, সেই জন্য এই ইলেকটোরাল কলেজটা করা হয়েছিল। কোন অঙ্গরাজ্যে কত ইলেকটোরাল ভোট থাকবে তা নির্ধারিত হয় সেখানে কতটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট রয়েছে তার উপর। প্রতিটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের জন্য একটি করে ভোট এবং 2 জন সিনেটরের জন্য 2টি ভোট বরাদ্দ থাকে। কেননা কোনো একজন প্রার্থী নাগরিকদের সরাসরি ভোট পেলেই যে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তা হয় না, বরং ইলেকটোরাল কলেজ নামে যুক্তরাষ্ট্রের যে বিশেষ নির্বাচনী ব্যবস্থা আছে তার মাধ্যমেই ঠিক হয় কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট। সাধারণভাবে বললে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্য থেকে
নির্বাচিত কিছু জনপ্রতিনিধি নির্বাচন করেন সাধারণ ভোটাররা, যারা আবার আনুষ্ঠানিকভাবে ভোট দিয়ে নিজেদের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এখন প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কী প্রভাব ফেলবে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে? ক্ষমতার পালাবদলে কেমন হবে দুদেশের সম্পর্ক? বরাবরের মতো এবারও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রায় সব মহলই ব্যাপক আগ্রহ। আলোচনার কেন্দ্রে রয়েছে মার্কিন মুলুকের প্রেসিডেন্ট নির্বাচন কেমন প্রভাব ফেলবে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে। তবে বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বদলালেও বড় আকারের হেরফের হবে না বাংলাদেশ ইস্যুতে। তবে করোনা ভাইরাসের টিকা, কোভিড পরবর্তী অর্থনীতি, অভিবাসন, পোশাক রফতানি, জিএসপি সুবিধা, বাণিজ্য সম্পর্ক, এমন নানা ইস্যুতে দৃষ্টি থাকবে মার্কিন নির্বাচনের দিকে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প আবারও নির্বাচিত হলেও বাংলাদেশের জন্য তেমন অস্বস্তির কারণ হবে না। তবে বিশ্বায়ন, জলবায়ু সহ বেশ কিছু ইস্যুতে জো বাইডেনের উদারনীতির কারণে লাভবান হতে পারে বাংলাদেশ। এমনকি রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর চাপ বাড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। বড় আকারে পরিবর্তন হওয়ার কথা না ডোনাল্ড ট্রাম্প আসুক বা জো বাইডেন, তবে আশা করা যায় যে ডেমোক্র্যাটসরা আসলে বিশ্বায়নের ব্যাপারে আরো হয়তো খোলাখুলি হবে। একইভাবে তারা হয়তো জেনোসাইডের ব্যাপারে সচেতন হবেন। এই জায়গায় যদি হয়, তাহলে আমি মনে করি যে মিয়ানমারের উপর বড় একটা প্রেসার করবে। বিশ্লেষকরা বলছেন, ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ক্ষেত্রে যতটা না তাকিয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্রের দিকে, তার চেয়ে বেশি নির্ভর করছে বাংলাদেশের নিজস্ব অগ্রগতি ধরে রাখার উপর। সত্যিকার অর্থে সেই ধরনের উন্নয়ন রাখতে পারি যেটা প্রজেকশন করছে, তাহলে কিন্তু আমি মনে করি না যে আমেরিকা বড় নাক গলাবে, এমনকি জো বাইডেন আসলেও। যদিও ঢাকার নীতি নির্ধারকরা বলছেন, ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্ক ব্যক্তি নির্ভর নয়, তবে ক্ষমতার পালাবদল হলে সম্পর্কের নয়া কৌশলও ঠিক করবে বাংলাদেশ। বর্তমানে যে সম্পর্ক আছে যথেষ্ট স্টেবল এবং এটা ঊর্ধ্বমুখী, সেটাকে ধরে রাখাটাই আমাদের কাজ হবে। অবভিয়াসলি যদি রেজিম চেঞ্জ হয় বা যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়, তাহলে আবার নতুন করে শুরু করতে হবে, বিকজ প্লেয়াররা চেঞ্জ হয়ে যাবে। কোভিড পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে বলে মত বিশ্লেষকদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। শত কোটি টাকা মূল্যের বাড়ি নিয়ে সৎ মায়ের সঙ্গে দুই মেয়ের দ্বন্দ্ব চরমে, নিজের বাড়িতে মানবেতর জীবন, পাহারায় পুলিশ। বিএনপি ইতিহাস বিকৃতি আর ধ্বংসের রাজনীতি ছাড়া জাতিকে কিছু দিতে পারেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখনও দেশ ও জনগণের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র চলছে। বিকেলে গণভবন থেকে জেল হত্যা দিবসের ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, তৃণমূলের সমর্থন থাকায় শত আঘাতের পরও আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়নি। অতীতের সরকারগুলো ভোটারবিহীন নির্বাচন করেছিল জানিয়ে তিনি বলেন, কারো দয়া করুণায় ক্ষমতায় বসেনি আওয়ামী লীগ। ৩রা নভেম্বরের জেল হত্যা দিবসের স্মরণে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সরকার প্রধান বলেন, এই হত্যাকাণ্ড ও 15ই আগস্টের ঘটনা একই সূত্রে গাঁথা। জিয়া গণতন্ত্র দিয়েছে, একেবারে বহুদলীয় গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে অনেকেই চলে গেছে তার সাথে, যে যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় আসে তারা গণতন্ত্র দিতে পারে না। দিনের পর দিন সন্ত্রাস আর রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে অতীতের সরকারগুলো সেবার বদলে অভিজাততন্ত্র প্রতিষ্ঠা করেছিল বলেও ক্ষোভ জানান শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা, ইতিহাস বিকৃতি করা, সেইগুলি তারা করেছে। মানুষকে তারা কিছুই তো দিতে পারেনি। হ্যাঁ, নিজের অর্থশালী সম্পদশালী হয়েছে, যাতে সংগঠনই তৃণমূল থেকে গড়ে ওঠেনি। মানুষ তাদের পাশে দাঁড়াবে কেন? যারা ভোটারবিহীন নির্বাচন ও দেশে এক দলের শাসন নিয়ে সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ প্রধান বলেছেন, কারো দয়ায় রাষ্ট্র ক্ষমতায় বসেনি তার দল। যেভাবেই বলতে চেষ্টা করেন না কেন, ক্ষমতা জনগণের ভোট নিয়ে, জনগণের সমর্থন নিয়েই আমরা এসেছি, এবং আমাদেরকে ষড়যন্ত্র যত বেশি নাড়াচাড়া করবে, আমাদের আওয়ামী লীগের শিকড়টা তত বেশি আরো মাটিতে শক্ত হবে, বক্ত হবে। ভোট চুরি করে ক্ষমতা দখল করা গেলেও অগণতান্ত্রিক ধারায় তা টিকিয়ে রাখা সম্ভব হয় না বলেও জানান প্রধানমন্ত্রী। ক্ষমতাটা টিকে থাকতেও পারে না, দেশে কল্যাণও করতে পারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে জেল হত্যা দিবসে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরে বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় দলের নেতারা জানান, জাতীয় 4 নেতার হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জেল হত্যা দিবসে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে এবং পরে আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সিনিয়র নেতারা। এরপর দলের সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধা জানায়। পরে বনানী কবরস্থানে জাতীয় 3 নেতার কবরে ফুল দেন আওয়ামী লীগের নেতাকর্মী সহ তাদের পরিবারের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতেই জেল হত্যা ঘটানো হয়েছিল। তিনি আরও বলেন, সাম্প্রদায়িকতা এখনও নিশ্চিহ্ন হয়নি, এদের সমূলে উৎপাটন করতে হবে। বাংলাদেশে এখনো স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির চক্রান্ত ষড়যন্ত্র। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 17 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1659 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,12,647 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,061 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 23,75,763 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 1,659 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,12,647 জন। 24 ঘন্টায় মারা গেছেন 17 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,983 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,886 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,29,787 জন। আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের খবর। স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন মার্কিন নাগরিকরা। 3 ঘন্টার সময় পার্থক্য থাকায় বুধবার সকালে ক্যালিফোর্নিয়ায় ভোট গ্রহণের মাধ্যমে শেষ হবে নির্বাচন। বিস্তারিত আলোচনার জন্য নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন লেখক সাংবাদিক ইশতিয়াক অপু আহমেদ। আমরা স্বাগত জানাচ্ছি তাকে। ইশতিয়াক আহমেদ অপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সন্ধ্যার সময়ে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো নিউ ইয়র্কে আছেন এই মুহূর্তে, তো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি খরচের নির্বাচন, সবচেয়ে বেশি উত্তেজনার নির্বাচন এবং সাম্প্রতিক সময়ের মধ্যে ভোটের ফলাফল মানা না মানা নিয়ে এক ধরনের শঙ্কার নির্বাচন, তো এসব কিছুর মধ্যে আসলে নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন আপনি? ধন্যবাদ সময় টিভি আমাকে আমার যোগাযোগ করার জন্য। আজকের নিউ ইয়র্কের খুব সুন্দর সকাল, ঝকঝকে সুন্দর সকালে সবাই ভোটের জন্য অধীর আগ্রহে গতকালকে থেকে অপেক্ষা করছে। কিন্তু এবারকার নির্বাচনে সবচেয়ে ব্যতিক্রমী যে বিষয়টা হলো, যেটা মার্কিন ইতিহাসে অন্ততপক্ষে আমি এবার 3 নম্বর নির্বাচনে, রাষ্ট্রপতি নির্বাচনে, প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছি অলরেডি। আমি অলরেডি প্রায় 2 সপ্তাহ আগে অ্যাবসেন্টি ব্যালটে আমি ভোট প্রদান করেছি। বাট যারা এখনো এই নিউ ইয়র্কের অভিবাসীরা যারা ভোট প্রদান করবেন বা যারা করতে যাচ্ছেন আজকে, তাদের অনেকের মধ্যে খুবই বিরাট সংখ্যক অভিবাসীদের মধ্যে অনেক আগ্রহ এই নির্বাচনকে নিয়ে। এই নির্বাচনকে নিয়ে আগ্রহ থাকার দুটো মূল কারণ গত এই প্যান্ডামিকের মধ্যে, এই মহামারীর মধ্যে গত 3-4 মাস যাবত এই নির্বাচনকে নিয়ে যেভাবে পাল্টাপাল্টি বক্তব্য, বিভিন্ন আপনি যেভাবে একটা বিষয় উল্লেখ করেছেন মার্কিন নির্বাচন ইতিহাসের সংখ্যা, যে আমাদের নির্বাচন সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের একটা সংখ্যা জেগেছে যে মার্কিন ইতিহাসের, মার্কিন দেশের, দুনিয়ার সবচেয়ে বড় দেশ মার্কিন দেশের মধ্যে নির্বাচনটা সফলভাবে হবে কিনা এবং আসল ফলাফলটা আমরা পাবো কিনা। আসল ফলাফলের উপরে অনেক কিছু নির্ভর করে আমাদের অভিবাসীদের। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, আপনি ফলাফলের কথা যেহেতু বলছেন, মার্কিন ইলেকশন তো একটু ভিন্ন, ইলেকটোরাল কলেজের ভোটে আসলে সবশেষে নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট। তো আমরা যেটা দেখেছি যে এই ইতিহাসে কিন্তু 5 বারের মতো, এবং গত 5 বারই আমরা দেখেছি যে 2 বার পপুলার ভোট অনেক বেশি পেয়েও আমরা দেখেছি ডেমোক্র্যাট প্রার্থীরা হেরে গেছেন, যার মধ্যে সর্বশেষ 2 বার আমরা দেখেছি আল গোর এবং হিলারি ক্লিন্টন হেরেছেন। তো এই যে সিস্টেমটা, এবারও আশঙ্কা করা হচ্ছে যে ট্রাম্প হয়তো ইলেকটোরাল ভোটে জিতে যাবেন, কিন্তু আমাদের বাইডেন হয়তো বা তিনি পপুলার ভোটে জিতবেন। এই বিষয়টাকে কিভাবে দেখছে নাগরিকরা? এই বিষয়ে নাগরিকরা যেভাবেই, যার দৃষ্টিকোণে যেভাবে দেখুক না কেন,
এই পুরো বিষয়টাকে সবাই কিন্তু আমেরিকানরা মেনে নেয়। এবং আপনি যেখানে বলছেন যে ইলেকটোরাল ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল গিয়ে থেমে যাবে, আমি এটার সঙ্গে একমত নই। কারণ এমনও হতে পারে এই পুরো বিষয়টা নির্বাচনের বিষয়টা আরো দূর এগিয়ে গিয়ে আদালত পর্যন্ত যেতে পারে। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো, আদালতেও ট্রাম্প তার একটা সুবিধাজনক অবস্থান তৈরি করে ফেলেছে ইতিমধ্যে। সুতরাং যদিও আমরা নিউ ইয়র্কবাসীরা আমরা যারা ভোট দিয়েছি, আজকে যারা ভোট দেব, তাদের ভোটের মধ্যে ভোটের প্রদানে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে খুব একটা হেরফের কিছু হবে না। কারণ আমরা নিউ ইয়র্কে অলরেডি আমাদের ইলেকট্রাল ভোটগুলা সবগুলা জো বাইডেনের পক্ষে আছে। কিন্তু ঘটনা সেখানে থেমে থাকবে না, ঘটনা আরো দূর এগোতে পারে, জল কিন্তু আরো গড়াতে পারে। জল যদি গড়িয়ে আদালত পর্যন্ত যেতে যায়, তখন কিন্তু আমরা ফলাফলটা কতটুকু আমরা অভিবাসীদের সেখানে হয়তো বা দেখা যাবে ট্রাম্প যে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন সেই ক্ষেত্রে একটা প্রভাব থাকবে ট্রাম্পের। যে জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ করতে হচ্ছে, আমরা আবার হয়তো আপনার কাছে আসব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নিউ ইয়র্ক থেকে লেখক সাংবাদিক ইশতিয়াক আহমেদ অপু আহমেদ, এবং তিনি জানাচ্ছিলেন নির্বাচনের সবশেষ খবর। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে 22 দিনের অভিযানের শেষ মুহূর্তেও বন্ধ করা যাচ্ছে না ইলিশ নিধন। এমন পরিস্থিতিতে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। মাছ ধরার সময় জেলেদের আটক করার পাশাপাশি জব্দ করা হচ্ছে জাল ও ইলিশ। নাইমুল ইসলাম নীরবের ছবি ও ফারুক আহমদের তথ্যের রিপোর্ট। কোস্টগার্ডের ধাওয়ার মুখে মাছ ধরার নৌকা নিয়ে পালানোর চেষ্টা জেলেদের, কিন্তু দায়িত্ব পালনে নাছোড়বান্দা কোস্টগার্ড ধাওয়া করে ঘিরে ফেলে নৌকা। তাতেও মানতে রাজি নয় জেলেরা। মুখোমুখি হয়ে ইটপাটকেল ছুঁড়েও রেহাই পাননি তারা। প্রতিদিনই একই অবস্থা চাঁদপুরের মেঘনা নদীতে। মঙ্গলবার সকালে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকার মেঘনা নদীতে ধাওয়া করে দুটি নৌকার জেলেদের আটক করে কোস্টগার্ড। এ সময় নদীতে ধরা ইলিশ ও জাল জব্দ করা হয়। আটক হওয়া জেলেরা জানান, অপরাধ জেনেও পেটের দায়ে নদীতে মাছ ধরতে নামছেন তারা। আমাদের বাড়িতে ভাই বোন আছে, মা বাবা আছে, খুব কষ্ট চলি, অনেক কষ্টে আছি স্যার। এই জন্য স্যার আমরা জানলা করছি, পেটের দায়ে স্যার। কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার জানান, মা ইলিশ রক্ষায় তারা বদ্ধপরিকর। আর আটক জেলেদের বিভিন্ন মেয়াদের সাজা প্রদানের কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। 100 কেজি মতো ইলিশ জব্দ করি, সাথে সাথে আমাদের প্রায় 1 লক্ষ মিটার কারেন্ট জালও আমরা এই বোটগুলো থেকে আটক করতে সক্ষম। জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ডের সমন্বয়ে মা ইলিশ রক্ষার্থে যে অভিযান চলেছে সেখানে আমরা 17 জনকে আটক করেছি, তাদেরকে আমরা বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছি। গত 14 অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের এই পর্যন্ত 2 শতাধিক জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় প্রায় 6 মেট্রিক টন ইলিশ, 10 কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। সময় সংবাদ, চাঁদপুর। পুলিশি পাহারায় মৃত বাবার বাড়িতে থাকছেন 2 মেয়ে। 100 কোটি টাকা মূল্যের বাড়ি নিয়ে সৎ মায়ের সঙ্গে 2 মেয়ের দ্বন্দ্ব হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার তারা আদালতে হাজির হলে তাদের বাড়িটির দলিল হাজির করতে বলা হয়। এ সময়ের মধ্যে বাড়িতে থাকা 2 মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। পুলিশি সহায়তা নিয়ে বাবার বাড়িতে ঢোকার পর 2 বোন ঘুমান ফ্লোরে। রান্নাঘর থাকলেও তারও বেহাল দশা। এ কারণে হোটেল থেকে খাবার এনে খেয়ে মেঝেতে ঘুমিয়ে 15 দিন ধরে থাকছেন 2 বোন। 100 কোটি টাকা মূল্যের মৃত বাবার বাড়ি নিয়ে সৎ মায়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাদেরকে। বোন মোশরেকাকে সঙ্গে নিয়ে মঙ্গলবার হাইকোর্টে হাজির হন মোবাশ্বেরা। তাদের অভিযোগ, স্বজনদেরও ঢুকতে দেয়া হচ্ছে না বাড়িতে। এ সময় সৎ মা অঞ্জু কাপুরও আদালতে উপস্থিত ছিলেন, তবে তিনি গণমাধ্যমকে এড়িয়ে গেছেন। খুব অস্বাস্থ্যকর অবস্থায় আমরা বসবাস করছি, মাটিতে ফ্লোরিং করে বাইরে থেকে খাওয়া কিনে নিয়ে এসে, যেটা আমাদের এখন একটা সমস্যার কারণ হয়ে যাচ্ছে একটু। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোস্তফা জগলুল ওয়াহিদের 2 মেয়ের এমন পরিণতি দেখে 9 নভেম্বর পর্যন্ত তাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন উচ্চ আদালত। নিশ্চিত করতে বলা হয় স্বজনদের প্রবেশ। ওনাদের আত্মীয় স্বজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তো ওনাদের আত্মীয় স্বজন ঢুকার বিষয়ে
ওসি সাহেবকে দেখতে বলেছেন। আমাদেরকে আগামী 9 তারিখ পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন। রাজধানীর গুলশান 2-এর বিলাসবহুল 3 তলায় বাড়ির 2য় তলায় থাকছেন তারা। প্রথমে তাদের বাড়িতে ঢুকতে দেয়া না হলেও উচ্চ আদালতের নির্দেশে বাড়িতে ঠাঁই হয় তাদের বাবা জগলুল হায়দার গত 10 অক্টোবর মারা যান। এরপর নিজেকে দ্বিতীয় স্ত্রী দাবি করে বাড়িটি দখলে নেন অঞ্জু কাপুর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন নিষেধাজ্ঞা মুক্ত হওয়া বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান। সঙ্গে আসবেন মা শিরিন রেজা। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ফিরছেন বলে জানা গেছে। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের দেশে ফেরার খবরে দারুণ উচ্ছ্বসিত টাইগার ভক্তরা। সাকিব ফিরেছেন, সাকিব ফিরছেন। নিষেধাজ্ঞার খড়গ শেষ, এবার দেশে ফেরার পালা। লঙ্কা সিরিজ বাতিল হওয়ায় শেষবার মার্কিন মুল্লুকে পরিবারের কাছে উড়াল দিয়েছিলেন সাবেক এই বিশ্বসেরা। তাই তো এবার সাকিবের ফেরাটা হচ্ছে মাথা উঁচু করেই। অবশেষে জানাও গেছে সেই মাহেন্দ্রক্ষণ বৃহস্পতিবার মধ্যরাতে মাকে নিয়ে হবে তার প্রত্যাবর্তন। বাংলার সমর্থকরা বরাবরই শর্তহীনভাবে সমর্থন দিয়ে গেছেন টাইগার ক্রিকেটকে। পোস্টার বয় সাকিব তো তাদের নয়নের মণি। তাই তো যুবরাজের দেশে ফেরার খবরে ঝরল উচ্ছ্বাস। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন সাকিব আল হাসান। ফুলের তোড়ায় মোড়ানো ভালোবাসা নিয়ে আমরা অপেক্ষায় আছি। আমরা এই সাকিবের ফেরার খবরে খুবই উচ্ছ্বসিত এবং আমরা সকল ভক্ত অপেক্ষা করছি কখন সাকিব দেশে ফিরবেন। প্রত্যেকটি ক্রিকেট প্রেমী এবং বিশেষত সাকিব ভক্তদের জন্য এর চেয়ে আনন্দের সংবাদ আর কিছুই হতে পারে না। আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা সাকিব ফিরবেন তার নিজের রূপে এবং ভক্তদের মন জয় করবেন আবার আগের মতোই। সাকিবের জন্য শুভকামনা এবং তার ফেরার খবরে আমাদের চেয়ে আনন্দিত আর কেউ নেই। আমরা অত্যন্ত আনন্দিত। আছে পরিকল্পনাও, আর তা হলো বিমানবন্দরে সাকিবকে নেওয়া হবে বরণ করে, দেয়া হবে উষ্ণ সংবর্ধনা। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওনাকে বেশ বড় করে একটা সংবর্ধনা দিতে চাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস ওনার বাকি ভক্তরাও একইভাবে মুখিয়ে আছে ওনাকে বরণ করে নেওয়ার জন্য। কোভিড-19 পরিস্থিতির কারণে কিছুটা স্বাস্থ্যবিধির ব্যাপারটাও আসলে মাথায় রাখতে হয় এবং সেটা মাথায় রেখেই আমরা মূলত আমাদের পরিকল্পনা এগিয়ে নিচ্ছি। সব ঠিক থাকলে আর কোভিড টেস্টের নেগেটিভ আসলে সাকিব অনুশীলন শুরু করবেন সামনের সপ্তাহেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্র জুড়ে চলছে ট্রাম্প বাইডেনের হাতি গাধার লড়াই। জরিপে বিরোধী প্রার্থী এগিয়ে থাকলেও ইলেকটোরালে বর্তমান প্রেসিডেন্টের বাজিমাতের আভাস। বিএনপি দেশের উন্নতি নয়, ইতিহাস বিকৃত ও ধ্বংসের রাজনীতি করেছে। জেল হত্যা দিবসে প্রধানমন্ত্রী 4 নেতার প্রতি শ্রদ্ধা। এবং বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন আইসিসির নিষেধাজ্ঞায় মুক্ত হওয়া সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরার ফেরার খবরে দারুণ উচ্ছ্বসিত টাইগার সমর্থকরা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।